আপা এই যে বিএনপির প্রতিদ্বন্দ্বী নিয়ে কি বিএনপি ভাবছে? বিএনপির প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে মাঠে যে রাজনৈতিক দলগুলো আছে, আপনি কি সেই বিষয়ে প্রশ্ন না, করেছেন? আসামি বলছে বিএনপি প্রতিদ্বন্দ্বী বিএনপি। দেখুন, এত বড় একটি পলিটিক্যাল পার্টি যখন একটি পলিটিক্যাল ভ্যাকুয়ামের মুখোমুখি হয়, তখন সঙ্গতভাবেই একটা বিশৃঙ্খলতা তৈরি হয়, এটা অস্বীকার করবার কোনো উপায় নাই। এবং আপনি যদি দেখেন, বাংলাদেশে দীর্ঘ 50 বছরের ইতিহাস দ্বিদলীয় ব্যবস্থার, সেখানে বড় একটি রাজনৈতিক দল এই মুহূর্তে মাঠে সম্পূর্ণ অনুপস্থিত। আগামীতেও তারা রাজনীতি করতে পারবে কিনা সেটাও প্রশ্নের মুখে। সেই জায়গাতে আর তৃতীয় কোনো শক্তি আমরা দেখি নাই। যেই দলটার উপর অনেক আশা ভরসা দেশের সাধারণ মানুষের ছিল বলে অনেকেই দাবি করেন, সেই দলটিও নিজেকে ফ্লারিশ করতে পারে নাই। সো সেই জায়গাতে একটা বিরাট ভ্যাকিউম তৈরি হয়েছে। এবং আমাদের দীর্ঘদিনের যে রাজনৈতিক সংস্কৃতি, সেখান থেকে আমরা চট করে বেরিয়ে যেতে পারবো এটি ভাববারও আসলে কোনো কারণ নেই। তবে সার্টেনলি বিএনপির একটা বড় চ্যালেঞ্জ বিএনপির ভেতর থেকেই তৈরি হবে, এটাও আমরা কেউ অস্বীকার করছি না। এবং এটা খুব চোখের সামনে খুব পরিষ্কার দেখা যায়, বিকজ মাঠ একদম ফাঁকা। একটা সময় ছিল যখন আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে, এখন আওয়ামী লীগ নেই, পুরো মাঠটা ফাঁকা। সো কেউ কেউ যদি মনে করেন, বিএনপি রুট লেভেলের নেতাকর্মীদের কথা বলছি, কেউ কেউ যদি মনে করেন যে আমরা ক্ষমতায় চলে এসেছি, আমরা আগামী 10 বছর হয়তো নিশ্চিন্তে ক্ষমতায় থাকতে পারবো, এই জায়গাগুলোতে আমাদের নেতাকর্মীদের ব্যাপারে আমাদের বিনীত অনুরোধ থাকবে এবং নির্দেশনা, একদম টপ লিডারশিপের নির্দেশনা, এরকম ভুল যেন আমরা কেউ না ভাবি। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান একদম শুরু থেকে একটা কথা বলেছে, নেক্সট নির্বাচনটা হবে বাংলাদেশে কঠিনতম নির্বাচন। আজকেও উনি আমাদের একটা ক্লোজ ডোর মিটিং এ একই কথা কিন্তু বড় বড় করে, আমাদের যে শীট দেওয়া হয়েছে সেখানেও বড় বড় করে লেখা ছিল যে আগামী নির্বাচন বাংলাদেশের কঠিনতম নির্বাচন। এটা যেন আমাদের মাধ্যমে আমাদের নেতাকর্মীদের কাছে আমরা এই বার্তাটা পৌঁছে দেই। এই বার্তা কিন্তু টপ থেকে দেয়া হচ্ছে, আমরাও দিচ্ছি। আপা আসবো মাঠ একদমই ফাঁকা। আপা বলছিলেন বিএনপির সামনে কেউ নেই এই মুহূর্তে, যেহেতু আওয়ামী লীগ নেই। এই ফাঁকা মাঠকে আপনারা একটু ভরবেন কিনা, একটু ইসলামী জোট টোট করে? আমি নিজে একটু কনফিউজড হয়ে আছি এই আশরাফ ভাই এবং আপার বক্তব্যের কারণে। যে প্রথমত আমরা শুনছি ফাঁকা, পরে শুনছি যে বড় বড় অক্ষরে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব লিখে দিয়েছেন যে আগামী নির্বাচনটা খুবই কঠিন হবে। ও যে নিজের সঙ্গে নিজের প্রতিদ্বন্দ্বিতা। তাহলে এই কঠিন নির্বাচনটা কার সাথে কার? এই কঠিন নির্বাচনটা তো জনগণ এটা মনে করে না যে বিএনপির সাথে বিএনপির কঠিন নির্বাচন হবে। এটা তো একটা দলের বৈশিষ্ট্য হতে পারে না। আমি তো সেই সংখ্যার কথা আরো আগে বলেছি যে এখন পর্যন্ত বৃহৎ দল হিসাবে যে বিএনপি তাদেরকে মনে করে, তারা তাদের ক্যান্ডিডেট ঘোষণা করে নাই, তার আগেই তাদের যদি 156 জন নিজেদের দলীয় কোন্দলে মারা যায়, তাহলে তাদের ভাবার সময় আসছে মনে করি না। তাদের এটা মানে সিগনিফিক্যান্ট হিসেবে এটা নিতে হবে যে এই ক্যান্ডিডেট ঘোষণার পরে কি হবে। আমি কোশ্চেনে যাচ্ছি না, আমি কোশ্চেনে যাচ্ছি যে বৃহৎ দল একটা শেষ হয়ে গেছে আর একটা বৃহৎ দল আছে, এই জাস্টিফিকেশনটা কি আমি করলে হবে? এই জাস্টিফিকেশনটা আমাদের জনগণের হাতে ছেড়ে দিতে হবে। বরং জনগণের মধ্যে 2024-এর না, ভোটের ইকুয়েশন আপনি যান, ভোটের ইকুয়েশনের উপর ভিত্তি করে 2024-এর জুলাই আগস্টে গণঅভ্যুত্থান হয় নাই। যদি হতো তাহলে আওয়ামী লীগ তো মনে করতো যে একমাত্র আমরাই আছি, তাহলে তারা থাকতে পারলো না কেন? পারে না এই জন্য যে তাদের ইকুয়েশনের সাথে জনগণের ইকুয়েশনের মিল ছিল না। তারা ধরে নিয়েছিল তারা 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। থাকতে কি পেরেছে? পারে নাই। কেন পারে নাই? তার চিন্তার সাথে জনগণের চিন্তার আকাশ পাতাল পার্থক্য ছিল। সুতরাং আজকে টেবিলে বসে আমি যে কথা বলছি, জনগণের সাথে সেই কথার মিল হয়তো খুঁজে নাও পাওয়া যেতে পারে। জনগণ এখন 2024-এর পরে নতুন কিছু একটা দেখতে চায়। তা নতুনটা কি? সেই নতুনের খোঁজে কিন্তু তারা আছে। আমি বলছি না তারা জামাত ইসলামীকে খুঁজছে, আমি মনে করছি না যে জামাত ইসলামী একটা বৃহৎ পরিসর নিয়ে আসবে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে ভ্যাকুয়াম তৈরি হয়েছে বা এখানে একটা ফাঁকা অবস্থান আছে এবং সেখানে একটা দল ছাড়া আর কিছু নেই, এই কথাটা বলা জামাত ইসলামী যদি বলে, আমি যদি বলি, আমি মনে করি আমাকে স্বৈরাচার হিসাবে তুলে ধরার এটা একটা স্ট্যান্ড, এই স্ট্যান্ডটা আমাদের কারো নেওয়া ঠিক না। বরং জনগণের হাতে ছেড়ে দিতে হবে যে 2024-এর জুলাই আগস্টের পরের নতুন পরিবর্তনের প্রেক্ষাপটে জনগণ নতুন কিছু ভাবছে, সেই নতুন ভাবনাটায় নতুন কাউকে নিয়ে চিন্তা করার সুযোগটাও আমরা তাদেরকে দিচ্ছি কিনা, সেই লেভেল প্লেইং ফিল্ডটা কিন্তু ইতিমধ্যে বিতর্কিত হয়েছে।
ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে, ইতিমধ্যে প্রশাসন কাজ করতে ব্যর্থ হয়েছে, ইতিমধ্যে আমাদের কাদা ছড়াছড়িটা এখন দেখেন, লক্ষ্মীপুরে একজনকে পিটে ইমামকে হত্যা করা হয়েছে। আপনি বগুড়ার কথা বলেছেন, আজকে চট্টগ্রাম দক্ষিণ জেলার যিনি দায়িত্বে আছেন তিনি বলে দিয়েছেন ওসি টিওনো কথা না শুনলে তাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো এই জায়গায় যখন আপনি রাজনীতি নিয়ে গিয়েছেন, তখন আপনি কি ভাববেন যে নির্বাচনের রোডম্যাপ ডিক্লেয়ার হওয়ার পরে জামাত, বিএনপি, আরো আদার্স যে দলগুলো আছে, আমরা কি খুব স্মুথলি গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের স্বাধীনভাবে আমরা আমাদের কাজগুলো করতে পারবো? জি, আসলে একদম 10 সেকেন্ডে আমি শেষ করে দেবো আপনার কথা উত্তরটা নিয়েই। সেটি হলো যে মাসুদ ভাই যেটি বলছিলেন যে 24 জুলাইয়ের পরে ভোটের ইকুয়েশন সঙ্গে মিলাতে চাচ্ছেন না, তিনি অন্য কিছু দেখছেন, এমন কিছু আপনার মনে হয়? দেখুন, এই কথার এক ধরনের সত্যতা আছে, কারণ আমরা 91 সালের নির্বাচনে যে ফলাফল দেখেছিলাম তার আগে প্রেডিকশন কিন্তু, বিশেষ করে আওয়ামী লীগের প্রেডিকশন ঠিক উল্টো ছিল। আবার গণ অভ্যুত্থান দিয়ে কিন্তু আপনি ভোটের সংখ্যা পরিমাপ করতে পারবেন না, কারণ গণ অভ্যুত্থানে মত পথের মানুষ সবাই নেমেছিল, তাদের নিজস্ব কারণ ছিল। এটিও ঠিক, গত 16 বছরে আমাদের কোনো রেফারেন্স এখন আর কাজে লাগবে না, কারণ বাজারের একটি বড় শক্তি নাই। এই জন্য আপনি কি রাজনীতি করছেন সেটি ভোটে প্রতিফলিত হবে বলে আমার ধারণা। অতএব সব দলকেই খুব সচেতন হতে হবে এই সময়ের রাজনীতি নিয়ে, যাতে ভোটে তারা ভালো। আমরা প্রত্যাশা করছি সব দল সে সচেতন হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।